28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রকাশিত হবে ভোটার তালিকা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পরে যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে ধাপে ধাপে তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। যদি মনে করে কোথাও, তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা। নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চের। গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গে চলা এসআইআর এর বিচারে কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এই নির্দেশ বেনজির। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের এসআইআর এর মামলার শুনানি হয়। বিশেষ শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী আবেদন করেন, কমিশনকে বিবেচনা করে নির্দেশ দেওয়ার অনুমতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট তখন জানিয়ে দেয়, নির্বাচন কমিশন কোনো নির্দেশ জারি করবে না, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়, তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখবো, সেটা দরকার হলে বাড়াবো। ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। জজ সাহেবরা বললেন না, তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী আবেদন জানান 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার। বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে তালিকা প্রকাশ করা যেতে পারে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা আইন জানি, মানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা ক্ষমতা প্রয়োগ করব। পুরনো নির্দেশ মনে করিয়ে এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, যে নথিগুলির কথা আদালত বলেছে সেগুলোর সবকটি আপলোড করা হয়নি অথবা গ্রহণ করা হয়নি। বিচারপতির নির্দেশ, 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এরপর আইনজীবী উপাধ্যায় আদালতে বলেন, পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভুয়ো আধার কার্ড জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হলে তাদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার কার্ড পাওয়া যায়। বিচারপতি জয়মাল্য বাগচি তখন বলেন, এটা আমাদের প্ল্যাটফর্ম নয়,
যদি সত্যি এমন হয় তাহলে সলিসিটর জেনারেলকে বলুন জনপ্রতিনিধিত্ব আইনে বদল আনতে। তিনি আরও জানিয়ে দেন 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সব নথি গ্রহণ করতে হবে। আগেই বলা হয়েছিল প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়ার কথা, সেটা ভুয়ো হলে ইয়ারোরা জানাবেন। ভুয়ো রসিদ কিনা বোঝার জন্য বিচারকরা যথেষ্ট অভিজ্ঞ। নিউজ 18 বাংলা। জটিল থেকে জটিলতর অবস্থা পার হয়ে এখন জটিলতম অবস্থায় এসআইআর প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের বিশেষ শুনানির পরেও কোথায় কোথায় সমস্যা, কি হতে পারে, দেখুন নিউজ 18 বাংলার রিপোর্ট। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের এবং শাসক দলের সংঘাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পরেও যেখানে যেখানে সমস্যা রয়েছে তা অনেকটাই এরকম। সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কমিশনের ইচ্ছায় 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেও নতুন নাম ঢুকবে ওই তালিকায়। প্রশ্নের শুরু এখান থেকেই। আইন অনুসারে মনোনয়ন জমা দেওয়ার দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ফেলতে হবে। তারপর আর কোনো নাম যুক্ত করা যাবে না। সেক্ষেত্রে কোনো কারণে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে আর ভোট দিতে পারবেন না। গণতন্ত্রের ক্ষেত্রে এমন এসআইআর প্রক্রিয়া নিয়েই বড়সড় প্রশ্ন উঠতে পারে। ইতিমধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে? অর্থাৎ বিচারকদের দায়িত্ব দেওয়ার আগে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে প্রায় 10 লক্ষ নাম বাদ গিয়েছে তাদের কাগজপত্র কি আবার পরীক্ষা হবে? সেই প্রশ্নের উত্তর মিলছে না। সেক্ষেত্রে নাম বাদ যাওয়া কেউ বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হলে কি পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে? এই আরও এবং ইয়ারোদের পরেও রোল অবজারভাররা স্ক্রুটিনি করেছেন। বহু ক্ষেত্রে তথ্য আপলোড করাই যায়নি। ধরা যাক কোনো মহিলার বিয়ের আগে ভোটার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র। তার বিয়ের পর আধার কার্ড হয়েছে, সেখানে নাম এক্স মিত্র বসু। সেক্ষেত্রে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতেই পারেননি। অ্যাপ নিয়ন্ত্রণ করা হয়েছে এমনভাবে যাতে এই আরও এবং ইয়ারোরা নাকি জানতেই পারছেন না কেন বাদ দেওয়া হয়েছে ভোটারের নাম। এমন ভোটারের ক্ষেত্রে রোল অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টে দেওয়া তথ্য অনুসারে ভোটের আগে কোনোভাবেই এ রাজ্যে সব স্ক্রুটিনি করা সম্ভব নয়। সেই কারণে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এই কাজে নিয়োগ করা হোক। সেক্ষেত্রেও ভাষা এবং সংস্কৃতিগত সমস্যার বিষয়টি আদালতে তোলা হয়েছিল, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে সেই আপত্তিতে গুরুত্ব দেওয়া হয়নি। এবার সেই বিচারকদের কোনো ভুল হলে তার দায় কে নেবে? আপাতত সেই প্রশ্নের উত্তর নেই। সংবিধান স্বীকৃত ক্ষমতায় বলীয়ান দেশের নির্বাচন কমিশনের কাজে এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এতদিন কমিশনের তরফে যে কাজের জন্য নিয়মিত সাসপেন্ড, বরখাস্ত, জেলে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল তা এবার ভোতা। বিচারকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না কমিশন। নিউজ 18 বাংলা। এবার এসআইআর বিচারে 500 জুডিশিয়াল অফিসার। সুপ্রিম কোর্টে এসআইআর বিচারে ভিন রাজ্যের বিচারকরাও আরো 250 জুডিশিয়াল অফিসার বাড়ছে বলে খবর। বাংলার এসআইআর বিচারে 500 জুডিশিয়াল অফিসার, ভিন রাজ্যের বিচারকরাও আসছেন, এমনটাই সূত্রের মারফত জানা যাচ্ছে। আরো 250 জুডিশিয়াল অফিসার বাড়ছে বলে খবর। অন্যদিকে তিলজলায় গুলিতে গ্রেফতার মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ ধৃত 2। আরো একবার আপনাদেরকে জানাবো তিলজলার ঘটনা, যেখানে গুলিতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মুদিখানায় চুরি নিয়ে বচসা এবং সেই বচসার জেরে গুলি।
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পর পর গুলি চালানো হয়। সেই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মোহাম্মদ সালমান সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুদিখানা চুরি নিয়ে বচসার জেরে গুলি, তিল জ্বলার ঘটনা। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি? দেখো, পাকতারকা স্টেশন চত্বর 2 নম্বর যে রেলগেট রয়েছে সেখান থেকেই সালমান এবং মোহাম্মদ আরশাদকে গ্রেফতার করা হয়েছে এমন কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে এই সালমানের কাছ থেকে কিন্তু একটি দেশি পিস্তল এবং লাইট কার্ডটি যে সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশের তরফে 2 অভিযুক্তকে আজকে আদালতে পেশ করা হবে, নিজের হেফাজতে নেওয়া হবে। অন্যদিকে আমি জানিয়ে রাখবো, সোমবার দিন সন্ধ্যেবেলা যে অশান্তি, সেই অশান্তির পরবর্তী পর্যায়ে রাত্রিবেলা গিয়ে মোহাম্মদ নিয়াজকে কিন্তু বাড়ি থেকে ডেকে তার উদ্দেশ্যে তাকে গুলি চালানো হয় এবং তার পায়ে গুলি লাগে এবং সে এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় লিখিত অভিযোগ এবং তার পরবর্তীতে এফআইআর করে তদন্ত শুরু করেছিল মেদিনীপুর থানার পুলিশ এবং অবশেষে কালকে রাত 2:10 নাগাদ যখন তারা পালিয়ে যাচ্ছিলেন 2 অভিযুক্ত, সেই সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বেশ।